আসসালামু আলাইকুম। আমরা কর্মজীবনে স্ট্রোকের রোগীদের চিকিৎসা করার সময় আমাদের রোগীরা জিজ্ঞেস করে থাকেন যে আমার রোগীটা ভালো হবে কি। তো এ প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে স্ট্রোকের রোগীদের ভালো হবে কি না, কতটুকু ভালো হবে, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন ব্রেনের কতটুকু অংশ নষ্ট হয়েছে, কোন জায়গাটা নষ্ট হয়েছে, কত দ্রুত তাকে চিকিৎসকের অধীনে আনা হয়েছে, কত দ্রুত চিকিৎসা সম্ভব করা হয়েছে, এবং সর্বোপরি যে স্ট্রোকের রোগীরা যে পরিসরে থাকেন তাদের সচেতনতা, তারা কতটুকু সচেতনভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাঝে মাঝেই দেখা যায় যে স্ট্রোকে অনেক রোগী থাকে অচেতন থাকে বা দীর্ঘস্থায়ী বিছানাতে শয্যাগত থাকেন, কিন্তু রোগীর পিছনের দিকে যে অংশটুকু বিছানার সংস্পর্শে থাকে সেখানে ঘা হয়ে থাকে। তো এটা রোগীর যারা কেয়ার গিভার তারা একটু সচেতন হলে এটা প্রিভেন্ট করা যায়। আপনারা দেখবেন যে এটাকে 2 ঘন্টা পর পর রোগীকে সাইড চেঞ্জ করে দিবেন, 2 ঘন্টা ডান পাশে এবং 2 ঘন্টা বাম পাশে। এভাবে দিলে দেখবেন যে শরীরের একটা নির্দিষ্ট অংশে উপরে চাপটা কমে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের ম্যাট্রেস পাওয়া যায় বাতাস পরিপূর্ণ, যা শরীরের প্রেশারটাকে বিভিন্ন জায়গায় ছড়ায় দেয়, ফলে এই ধরনের ঘায়ের সম্ভাবনাটা কমে যায়। 2 নম্বর হলো যে আপনারা রোগীর পায়ের পেশিতে একটু ম্যাসেজ করে দিতে পারেন, অন্যথায় নিয়মিত বিরতিতে, অন্যথায় সেখানে রক্ত জমা হয় যা রোগীর পরবর্তীতে বিভিন্ন জটিলতার সৃষ্টি করে। খাদ্য গ্রহণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। অনেক রোগীরাই মুখে খেতে পারে না, খেতে গেলেই তালুতে খাবার উঠে আসে এবং কাশির সৃষ্টি হয়, ভয়াবহ কাশির সৃষ্টি হয়। এই অবস্থায় রোগীকে মুখে খাওয়ানোর চেষ্টা করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? 2টা কারণে। যে এইভাবে খাওয়ানোর চেষ্টা করলে রোগী খেতে পারে না, অপর্যাপ্ত খাবার খায়, ফলে রোগীর অপুষ্টির শিকার হয়, পানি শূন্যতার সৃষ্টি হয়, ফলে রোগীর অত্যন্ত অবনতি ঘটে। এছাড়াও এই খাবারটা রোগীর শ্বাসনালীতে চলে যেতে পারে, ফলে রোগীর শ্বাস বন্ধ হয়ে রোগী মারা যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন, রোগী বিশেষ করে পানি গিলার সময় কাশি হয় তাহলে এইভাবে রোগী খাওয়ানোর চেষ্টা করবেন না। আপনার চিকিৎসকের শরণাপন্ন হন, উনি দরকার হলে আপনার ওখানে একটি নাকে নল দিবে, যে ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং বলে। এটা দিয়ে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার দেওয়া যেতে পারে। আর খাওয়ানোর সময় কিন্তু অবশ্যই রোগীকে বসিয়ে খাওয়াতে হবে, খাওয়ার আধা ঘন্টা পরেও বসিয়ে রাখতে হবে। আপনারা জিজ্ঞেস করেন কি খাওয়াবো, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এর উত্তর হচ্ছে নল দিয়ে যা সহজে পাস করে, সহজে চলে যেতে পারে। আপনি যদি খুব ঘন খাবার দেন তাহলে কি হবে, খাবারটা নলের মধ্যে আটকে যাবে। আর যদি এটাকে খুব পানি হয়, বেশি তরল হয়, তাহলে কি হবে, সেখানে পানি বেশি থাকবে, রোগী কিন্তু পুষ্টি বঞ্চিত হয়ে যাবে। আবার অনেকে অতি আগ্রহ হয়ে তাকে বিভিন্ন জুস, দুধ এগুলা দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু অনেক বয়স্ক মানুষ কিন্তু দুধ সহ্য করতে পারে না, তাদের পাতলা পায়খানা হয়ে যায়। বাজারে যে বিভিন্ন ফল টল থাকে সেগুলা, রস, ফ্রুট জুস, সেগুলাও কিন্তু অনেকের পেটের পীড়ার কারণ হয়। আপনারা বাড়িতে খুব সহজে ভাতের মাড়, ডাল এগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে পারেন, যেটা সহজে নল দিয়ে পাস করে যায়। এভাবে আপনারা দিনে কতটুকু খাওয়াবেন এ ব্যাপারে অনেকে জিজ্ঞেস করে থাকেন। তো তাদেরকে আমি বলতে চাই যে একজন মানুষ সাধারণত দিনে 2 লিটার প্রস্রাব উৎপাদন হয়ে থাকে। তো আপনারা যদি তাকে 2 লিটার পানি বা তরল খাওয়াতে পারেন তাহলে রোগীর শরীরে কিন্তু পানি শূন্যতা হবে না। তো এই 2 লিটারকে আপনারা দিনের মধ্যে ভাগ করে দিবেন। প্রতিবার 2 বার খাওয়ানোর মাঝখানে 2 ঘন্টার মতো বিরতি আপনারা দিবেন। একবারে 200 থেকে 250 ml এর বেশি খাওয়ানো যাবে না। কারণ কি, যে পাকস্থলী যদি ভরে যায় তাহলে কিন্তু ওভারফ্লো হয়ে আবার খাবারটা শ্বাসনালীতে চলে আসতে পারে। এইভাবে আপনারা সারাদিনে এই 2 লিটার পানিটাকে যদি খাওয়াতে পারেন ভাগ করে, তাহলে রোগীর পানি শূন্যতাও সৃষ্টি হয় না। আরেকটা জিনিস খেয়াল করবেন, 3 থেকে 4 দিনের মধ্যেও পায়খানা না হয় তাহলে এটা আপনারা চিকিৎসককে জানাবেন এবং যা দরকার উনি ব্যবস্থা করবেন। কারণ এটা পায়খানাটা যদি ঠিক মতো না হয়, ও পায়খানা কিন্তু অনেক সময় অত্যন্ত শক্ত হয়ে যায় ইটের মতো, যা পায়খানার রাস্তাকে বন্ধ করে দেয়। তারা অত্যন্ত পেট টেট ফুলে রোগীরা অত্যন্ত কষ্ট পেয়ে থাকেন। অনেকেই বিছনাতে প্রস্রাব করে থাকেন, প্রস্রাবের রাস্তায় যেটা নল দেওয়া হয়, ক্যাথেটার দেওয়া থাকে। এই ক্যাথেটারটা ব্যাপারেও কিছু কথা বলা দরকার। ক্যাথেটারটা আপনারা খেয়াল করবেন যে এটা পায়ের সাথে টেপ দিয়ে ভালো মতো ফিক্স করে রাখতে হবে, না হলে এটা খুলে যায়। ওজনের জন্য দেখা যায় যে প্রস্রাবের রাস্তায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, রক্তপাত হয়, রোগী কিন্তু বিশেষভাবে অবনতি হয়ে থাকে। এই ধরনের রোগী রাত্রেবেলা ঘুমায় না, অস্থিরতা করে, চিল্লাচিল্লি করে। তো তাদের জন্য যদি সম্ভব হয় তাদেরকে ঘুমের ওষুধ পারতপক্ষে না দেওয়ার জন্য
যদি দেখা যায় যে অস্বাভাবিক অস্থিরতা করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, বাড়ির সদস্যরা ঘুমাতে পারতেছেন না, সেক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে সর্বনিম্ন ডোজে হয়তো কিছু ঘুমের ওষুধ দিতে পারেন। আপনারা মনে রাখবেন যে ঘুমের ওষুধ দিলে কিন্তু রোগীর অচেতন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ফলে তাদের অবনতি হয়ে যায়। চেষ্টা করবেন না দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলি যে এই ধরনের রোগীরা কিন্তু অনেক সময় স্পেশালি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অনেক সময় ছোটাছুটি করে। আপনারা খেয়াল করবেন যে তারা নাকের নলটা টান দিচ্ছে কিনা, প্রস্রাবের নালীটা টেনে ধরতেছে কিনা। যদি সেরকম হয় দরকার হলে দুটো হাত বেঁধে রাখবেন সাময়িকভাবে। আপনারা কিন্তু এখানে অনেক সময় ইতস্তত বোধ করেন, কিন্তু কিছু করার নেই। যদি আপনার ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে যদি আমরা তাকে নিবারণ করতে যাই, তাহলে কিন্তু তার রোগীর অবনতি হয়। তো আমার মনে হয় এই বিষয়গুলো ফলো করলে আপনারা এই ধরনের স্ট্রোক আক্রান্ত রোগীকে বাড়িতে বসে তাকে সেবা যত্ন দিতে পারবেন। ধন্যবাদ।